এখন আমরা ইলেকট্রনিক ডিভাইসের লেকচার 2 পার্টটা করব। তো এখানে আমাদের আছে কমন এমিটার ভোল্টেজ ডিভাইডার বায়াস। এটা হচ্ছে কমন এমিটার ভোল্টেজ ডিভাইডার। এখানে আমরা কিভাবে বুঝবো ভোল্টেজ ডিভাইডার? যখন আমরা এখানে দেখব যে এই পাশে একটা রেজিস্ট্যান্স আছে এবং এই পাশে আরেকটা রেজিস্ট্যান্স আছে, তখন আমরা বুঝতে পারবো যে দুই পাশে যদি দুটো রেজিস্ট্যান্স থাকে তাহলে এটা ভোল্টেজ ডিভাইডার রুলে পড়বে। এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই এমিটারের সাথে একটা রেজিস্ট্যান্স আছে এবং এখানে আবার একটা ক্যাপাসিটরও আছে। এটা কাইন্ড অফ এখানে কিন্তু বাইপাসের রুলটাও ফলো করে, যদি এটা এমিটার বাইপাস না, এটা ভোল্টেজ ডিভাইডার, বাট এখানে কিছুটা ক্যাপাসিটরে থাকার কারণে যখন হচ্ছে আমাদের এসি অ্যানালাইসিস হবে তখন কারেন্ট এই পথে চলে যাবে, কারণ ক্যাপাসিটর শর্ট হয়, তখন এদিক দিয়ে চলে যাবে আর এটা বাদ পড়ে যাবে। কমন এমিটারের ভোল্টেজ ডিভাইডারে স্টেপ 1 হবে আইডেন্টিফিকেশন, মানে আমাকে ফার্স্টে হচ্ছে সার্কিটটা দেখে আইডেন্টিফাই করতে হবে এটা কি ভোল্টেজ ডিভাইডার নাকি ফিক্সড বায়াস নাকি কোনটা, সেটা আগে আইডেন্টিফাই করব। তারপর স্টেপ 2 হচ্ছে আমার যে বিজেটি সেটাকে উঠিয়ে আরই মডেলটা বানানো এবং তার পাশাপাশি এসি কনফিগারেশন করা এবং ক্যাপাসিটর শর্ট করা আর বিসিসিকে খুলে ফেলা। তারপর স্টেপ 3 হচ্ছে ডিসি পার্ট থেকে আই ক্যালকুলেট করা, আর স্টেপ 4 হচ্ছে এসি পার্ট থেকে আর ই স্মল আর ই যেটা ছিল আমরা আরই মডেলে দেখেছি সেটার ভ্যালুটা ক্যালকুলেট করা। এটা হচ্ছে একটা কোশ্চেন, ডিটারমাইন করতে বলছে আর ই জেড আউটপুট জেড আই এভি। তারপর এটা সেম ওই আগেরটার মতো লেকচার 1-এ যেই ম্যাথটা করছি সেম কোশ্চেন, খালি এখন ফিগারটা এখানে একটু ডিফারেন্ট আর ভ্যালুগুলোও কিছুটা চেঞ্জ করা। তো এখন এটা আমরা এখন ক্যালকুলেট করি। এই ম্যাথটাতে দেখো এটাতে হচ্ছে ডিসি টেস্টিং করা হয়েছে। এখন ডিসি টেস্টিংটা কেন করা হয়েছে কারণটা আমি এখানে লিখে দেখিয়েছি। এসি মডেল বানানোর আগে ট্রানজিস্টরের ডিসি অপারেটিং পয়েন্ট সম্পর্কে জানতে হয়। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস সার্কিটে বেস কারেন্ট যেটা আইবি ওইটা উপেক্ষা করে বিভি বের করা যাবে কিনা সেটা টেস্ট করে দেখা। বিটা আর ই ইজ গ্রেটার দেন 10R2, এটা হচ্ছে আমার কন্ডিশন। এই কন্ডিশনটা আমাদেরকে চেক করতে হয়। এটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ম্যাথ করব অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রোচে, যেটার ফর্মুলা হচ্ছে বিভি ইকুয়ালস টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভিসিসি। যদি এটা স্যাটিসফাই না করে তখন আমরা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট বানাই, ই থেভেনিন আর আর থেভেনিন বের করে ম্যাথ করব। এখানে হচ্ছে কন্ডিশনটা স্যাটিসফাই করছে, প্রথমে চেক করে দেখছে বিটা আর ই আর 10R2 থেকে বড় কিনা, তারপর দেখলো যে এটা বড়, এটা স্যাটিসফাই করেছে, তাহলে এখানে আমরা অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রোচে ম্যাথ করব। অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রোচ হচ্ছে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু ভিসিসি। এই ফর্মুলা দিয়ে ম্যাথ করার পরে হচ্ছে ভ্যালু পাওয়া গেছে 2.81 ভোল্ট। এখানে R1 R2-র মধ্যে R1 হচ্ছে 56 আর R2 হচ্ছে 8.2 কিলো ওহম। এখানে আই ইর ভ্যালুটা হচ্ছে ভি বাই আর ই করলে পাবো, আর স্মল আর ই যেটা এটার ভ্যালুটা ফিক্সড বাই যেমন 26 মিলিভোল্ট বাই আই, মানে যেই ফর্মুলাটা দিয়ে করছি এখানে সেম একই ফর্মুলা একই কাজ। এখন আমি হচ্ছে আর ই মডেলটা এঁকে দেখাবো। ফার্স্টে হচ্ছে বি প্রান্ত থেকে আঁকি, বিজেটি থেকে। এটা হচ্ছে বিটা আর ই, তারপরে এখানে একটা দাগ দিব, এরপরে এভাবে করে যাব, এরপরে এখান থেকে দাগ দিয়ে একটা ডায়মন্ড শেপ আঁকবো এবং ডায়মন্ড শেপের ডিরেকশনটা কি হবে, যেহেতু বিজেটিটা নিচের দিকে ছিল তাই এটাও নিচের দিকে থাকবে। তারপরে হচ্ছে এখানে আরেকটা রেজিস্ট্যান্স আঁকবো প্যারালি, সেটা হচ্ছে আর নট বা আউটপুট রেজিস্ট্যান্স। তারপরে হচ্ছে আমার আরসি রেজিস্ট্যান্স। এখন হচ্ছে এখানে আঁকবো হচ্ছে, যেহেতু আমাদের দুটো রেজিস্ট্যান্স প্যারালি ছিল, একটা R1 আর R2, এই যে এই R1 আর R2 এরা প্যারালি না, তো এদেরকে হচ্ছে আমি ওই বিটা আর এর পাশে প্যারালি আঁকবো। R1 R2, এখানে VI ZI আর এই পাশে ভি আউট জেড আউট। এটা হচ্ছে আরই মডেল। এটা হলো বিটা আই বি, এখানে বি পয়েন্টটা দিয়ে দিই। এখন কোশ্চেনে ব্যাক করি। কোশ্চেনে আরই পর্যন্ত আমি বুঝিয়ে দিয়েছি
তো এখন হচ্ছে আমার জেড জেড আউটপুট, তারপর হচ্ছে এভি, এগুলো বের করতে হবে। এখানে আমাদের প্রথমে হচ্ছে জেড ইনপুট বের করতে হলে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলাতে আমরা জানি যে আর বি প্যারালাল বিটা আর। এখানে আরবির জায়গায় আছে R1 আর R2, তো যার কারণে R1 আর R2 যে প্যারালাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমি পাবো সেটাই আরবির জায়গায় এখানে বসছে। প্রথমে ওই দুটার ভ্যালু বের করব, তারপর সেটা এখানে বসাবো, তারপর প্যারালাল হিসাব করে জেড ইনপুটের ভ্যালু বের করব। এই আর জেড আউটপুটের ফর্মুলা কি জানি? আর আউটপুটের সাথে প্যারালালি আরসির ভ্যালু, এটা হচ্ছে আমরা জানি জেড আউটপুটের ভ্যালু। তো যদি আর আউটপুটের যদি মানে স্মল আর নট আর কি, এটা যদি ইনফিনিটি হয় তখন শুধু আরসির ভ্যালু বসবে। তো এখানেও সেম হচ্ছে আরসির ভ্যালু বসছে। এরপর এভির ভ্যালুটা হচ্ছে যে এই শর্টকাট ফর্মুলা ছিল কাটাকুটি করে যেটা পাইছি, ওইটাতে জাস্ট আরসি আর আর এর ভ্যালুটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিলে পেয়ে যায় -368.76। এখন হচ্ছে R0 50 কিলো ওহমের জন্য আমরা আবার ম্যাথটা করব। ম্যাথটা পুরোপুরি সব সেম, খালি R0 জায়গায় এখন 50 কিলো ওহম বসবে। তো লাস্টে দেখো একটা চেক করা হয়েছে কন্ডিশন, তো এখানে লেখা হয়েছে দেয়ার ওয়াজ এ মেজারেবল ডিফারেন্স ইন দ্য রেজাল্টস ফর J output and voltage gain because the condition R0 greater equal 10 RC was not satisfied. এটা একটা কন্ডিশন। এই কন্ডিশন আমরা এসি স্মল সিগন্যাল অ্যানালাইসিসের সময় চেক করি। R0কে বাদ দেওয়া যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য এই কন্ডিশনটা চেক করা হয়। R0 গ্রেটার অর ইকুয়াল 10 RC এই যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা R0কে ইগনোর করতে পারবো। যদি স্যাটিসফাই করে তাহলে R0কে ইগনোর করা যায়, তখন আমরা R0কে ইনফিনিটি ধরে ম্যাথটা যেমনি প্রথমে যে ম্যাথটা যেভাবে করেছি সেটাই রেজাল্ট হবে। সেকেন্ডে যদি R0 = 50 কিলো ওহম ইউজ করি, তারপর আমার যদি এটা স্যাটিসফাই করে কন্ডিশনটা, R0 ভ্যালুটা যদি 10 RC থেকে বড়ই হয়, তাহলে হচ্ছে আমরা ইনফিনিটি ধরে যে ম্যাথটা করেছি ওভাবেই ম্যাথ করব। কিন্তু যদি স্যাটিসফাই না করে, যেমন এখানে স্যাটিসফাই করে নাই, তার কারণে আমরা R0কে বসে ম্যাথ করবো। এই কন্ডিশনটা আমাদের উচিত আগে দিয়ে চেক করে তারপর ম্যাথ করা। এই এখন আসি অ্যামিটার বায়াস কনফিগারেশনে। এটা হচ্ছে দুই রকমের হয়, একটা হচ্ছে বাইপাস আর একটা হচ্ছে আনবাইপাস। যদি ক্যাপাসিটর হচ্ছে এই পাশে যদি থাকে তাহলে হচ্ছে আমার কি হবে, বাইপাস হবে, তখন এখানে ক্যাপাসিটর শর্ট হয়ে কারেন্ট এদিক দিয়ে ফ্লো হবে। আর যদি ক্যাপাসিটর না থাকে তাহলে আনবাইপাস, তখন হচ্ছে রেজিস্টার দিয়েই হচ্ছে কারেন্ট ফ্লো হবে। এখন এমিটার বায়াসের কনফিগারেশন দেখতে কেমন হয়? ওকে, এটা হচ্ছে কমন এমিটার বায়াস কনফিগারেশন। এটা আনবাইপাসডের জন্য, এখানে কিন্তু ক্যাপাসিটর নাই, সো এটা হচ্ছে আনবাইপাসড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজিস্টার আছে, আর এখানে এমিটারের সাথে রেজিস্টার আছে। আমরা মাথায় রাখতে হবে যে যদি এমিটারের সাথে রেজিস্টার থাকে তাহলে হচ্ছে এমিটার বায়াস। ভোল্টেজ ডিভাইডারে কিন্তু এখানে আরেকটা রেজিস্টার ছিল, যার কারণে আমরা দুটো রেজিস্টার প্যারালাল বলে ভোল্টেজ ডিভাইডারের রুল ছিল আলাদা। কিন্তু কমন এমিটারে এখানে আরেকটা রেজিস্টার থাকবে না, এখানে শুধু এমিটারের সাথে একটা রেজিস্টার থাকবে। আর যদি এখানে ক্যাপাসিটর না থাকে তাহলে এটা আনবাইপাস। এখন এটা আরই মডেল কি হবে? এটা হচ্ছে আরই মডেল। আরই মডেল সেম আগের মতো, খালি একটা জিনিস হবে এখানে এক্সট্রা। এখানে যে আরই যেই রেজিস্টারটা এক্সট্রা, সেটার জন্য এখানে কারেন্টের একটা ইকুয়েশন নতুন ক্রিয়েট হবে, সেটা হচ্ছে I = β + 1 * IB। এটা মেমোরাইজ করতে হবে। আগে ছিল বিটা IB এই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের জন্য, এখন নতুন করে অ্যাড হয়েছে β + 1 * IB এই আরই রেজিস্ট্যান্সের জন্য। আর আরই রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু এখন শুধু আরই হবে না, β + 1 * R এইভাবে হিসাব করতে হবে। ডিসিতে আমরা এভাবে হিসাব করে I এর ভ্যালু বের করতাম। এখানে R0 নাই, কিন্তু R0 যে থাকবে না এমন কথা না, এখানে R0কে নেগলেক্ট করা হয়েছে, কিন্তু R0 থাকলেও থাকতে পারে। R0 আমরা আঁকতে পারি যদি আমাদের R0টা যদি ভ্যালুটা যদি একটা স্পেসিফিক ভ্যালু হয়, এখানে ইনফিনিটি ধরছে বলে R0টা আঁকে নাই, কিন্তু R0 এর ভ্যালু যদি স্পেসিফিক থাকে তাহলে আমরা এখানে R0টা আঁকবো। এখন আসি এই এমিটার বায়াসের আনবাইপাসডের ম্যাথ এক্সাম্পল 5.3, যেখানে RE, ZI, Z আউটপুট, তারপর ভোল্টেজ গেইন সব বের করতে বলছে। এই ম্যাথটা করার জন্য আমাদেরকে এই স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমে দেখব স্টেপ 1-এ যে এটা কোন বায়াস সেটা আগে চেক করব, তারপর এটা কি বাইপাস নাকি আনবাইপাস, কোশ্চেনে কি বলে দেওয়া আছে সেটা খেয়াল করব। তারপর স্টেপ 2-তে আমরা আরই মডেল আঁকবো। আরই মডেল আঁকার পর আমাদের যে ক্যাপাসিটরগুলো শর্ট, ওগুলো আমরা আরই মডেল আঁকার আগেই করে ফেলবো।
বাট যদি বলে যে আনবাইপাস, তাহলে সেখানে যদি ক্যাপাসিটর আঁকাও থাকে সেটাকে আর আমরা শর্ট করব না। স্টেপ 3 ডিসি অ্যানালাইসিস করব। ডিসি অ্যানালাইসিস করে আমরা আই এর ভ্যালু বের করি। আর স্টেপ 4 এসি অ্যানালাইসিস করে স্মল আর এর মান বের করব। স্টেপ 5 আর নটের ভ্যালু দিলে টেস্টিং করব। আর নট যদি গ্রেটার ইকুয়াল 10 আর ইন্টু আর সি প্লাস আর, এটা হচ্ছে একটা কন্ডিশন। এই কন্ডিশনটা যদি ট্রু হয়, স্যাটিসফাই করে, তাহলে আর নটের ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? আর নটের ভ্যালুটা বাদ। আর যদি স্যাটিসফাই না করে, তাহলে আর নটের ভ্যালু, যদি কোনো কোশ্চেনে ভ্যালু বসানো থাকে সেই ভ্যালুটা বসাবো। এটা যাতে কোনোভাবে কনফিউজ না হওয়া যায় যে আর নটের ভ্যালু অলওয়েজ হচ্ছে মনে রাখতে হবে যে বড় হলেই নেগলিজিবল বা বড় হলেই বাদ। তো ওই জন্য নিচে লিখে দিয়েছি যে মূলত আর নটের ভ্যালু বড় হলে বাদ। আউটপুট ইম্পিডেন্স জেড এর ভ্যালুটা খুব চেঞ্জ হবে। জেড বি ইকুয়ালস টু হচ্ছে ভিআই ডিভাইডেড বাই আইবি। আগে জেড আই ছিল আরবি প্যারাল বিটা আর ই, এখন হবে আরবি প্যারাল জেড বি। এখন এই জেড বির ভ্যালু হচ্ছে ভিআই ডিভাইডেড বাই আইবি, যেটা হচ্ছে ইকুয়ালস টু বিটা আর ই প্লাস বিটা প্লাস 1 ইন্টু ক্যাপিটাল আর এ। এখান থেকে আবার এটাকে সিম্পলিফাই করে লিখতে পারি বিটা ইন্টু স্মল আর ই প্লাস ক্যাপিটাল আর ই। এখন যদি স্মল আর এর ভ্যালুটা ক্যাপিটাল আর ই থেকে অনেক অনেক ছোট হয়, যেটা অনেক নগণ্য নাম্বার বা 0 সামথিং সামথিং, তখন হচ্ছে বিটা আর ই আমরা এটা ইউজ করব। এখন এটা ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর। এখন কিন্তু জেড আউটপুট মানে আউটপুট ইম্পিডেন্সও চেঞ্জ হবে। আউটপুট ইম্পিডেন্স আগে ছিল আর নটের সাথে প্যারালাল আর সি, কিন্তু এখন আমরা এই আর নটকে এখানে নিব না হিসাবে, এখানে জেড নট ইকুয়ালস টু আর সি দিয়েই ম্যাথ করব। যার মানে আর নটকে এই এমিটার বায়াসে খুবই নেগলিজিবল ভ্যালু হিসেবে ধরা হয়, এটার ভ্যালু অনেক ছোট হিসেবে ধরা হয়, তো যার কারণে এটা ছাড়াই হচ্ছে ম্যাথ করা হয়। বাট এটা কিন্তু নাই এমন ধরার কোনো কথা না, এটা আছে, এটা অবশ্যই সার্কিটে আছে, কিন্তু এটার ভ্যালু অনেক ছোট বা এটার ভ্যালুকে খুবই নেগলিজিবল ধরা হচ্ছে, যার কারণে এটাকে ইগনোর করা হয়। তাহলে আমাদের জেড আউটপুট ইকুয়ালস টু আর সি। এটা হচ্ছে ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইনকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এই জিনিসটা পাই মাইনাস বিটা আর সি ডিভাইডেড বাই জেড বি। এটা হচ্ছে মুখস্থ রাখা উচিত, কারণ এটার এখানে আমি পুরো সিম্পলিফিকেশন প্রসেসটা লিখি নাই, এখানে আরও ধাপে ধাপে হওয়ার পরে হচ্ছে এই ভ্যালুটা আসে। তো এটা হচ্ছে মানে মুখস্থ রাখতে হবে, কারণ আগের ভোল্টেজ গেইনের ফর্মুলাটা ডিফারেন্ট ছিল। আগে আমরা ভোল্টেজ ডিভাইডার আর হচ্ছে ফিক্সড বায়াসে পড়ছিলাম মাইনাস আর সি প্যারালাল আর নট ডিভাইডেড বাই আর ই, বাট এখন এই জেড বি টার্মটা অ্যাড হয়েছে, এই জন্য মাইনাস বিটা আর সি ডিভাইড বাই জেড বি। জেড বির ভ্যালু কোনটা? এই যে জেড বির ভ্যালু হচ্ছে বিটা আর ই স্মল আর ই প্লাস ক্যাপিটাল আর ই। এখন এটা অনেক সময় বিটা আর ইও হতে পারে যদি স্মল আর ইর ভ্যালুটা অনেক অনেক ছোট হয়। তো 5.3 যে ম্যাথটা, এটা এই ফর্মুলাগুলো ইউজ করে সিম্পলি করা যাবে। আমি এটা করতেছি না, আমি নেক্সটে যাই। আরেকটা কথা বলে নিই, যদি বাইপাসড হয় মানে যদি ক্যাপাসিটরে দিয়ে কারেন্ট ফ্লো হয়, তখন এটা ফুল ফিক্সড বায়াসের মতোই ক্যালকুলেশন হবে, তখন এই আড়িটা থাকবে না, কোনো ঝামেলাই নেই। মানে আড়িটা অ্যাড হওয়াটাই একটা ঝামেলা ছিল, আড়িটা তখন আর থাকবে না, কোনো ঝামেলাও আর থাকবে না। এখন আসি এমিটার ফলোয়ার কনফিগারেশন। এখন আসি কমন এমিটার ফলোয়ার এই কনফিগারেশনে। প্রথমে হচ্ছে এমিটার ফলোয়ার কি? এমিটার ফলোয়ার হলো একটি বিজেটি অ্যাম্প্লিফায়ার কনফিগারেশন, এটাকে কমন কালেক্টরও বলা হয়। কমন এটার মধ্যে থাকে ইনপুট হিসেবে বেস, আউটপুট হচ্ছে এমিটার, আর কালেক্টর হচ্ছে ভিসিসির সাথে যুক্ত থাকে। এটাকে এমিটারকে ফলোয়ার কেন বলা হয়? এটা রিজন হচ্ছে এটা ভোল্টেজ ইনপুট বা বেস ভোল্টেজকে ফলো করে, যার কারণে এটাকে বলা হয় এমিটার ফলোয়ার। এখন আসি এটার বিজেটি ডায়াগ্রামটা। এখানে হচ্ছে এটা কালেক্টর, এটা বেস, এটা হচ্ছে এমিটার, এটা ইনপুট, এটা আউটপুট। তো এখানে একটা যে মনে রাখবো যে এখানে কিন্তু কোনো রেজিস্ট্যান্স নাই, এখানে আরসি রেজিস্ট্যান্সটা থাকে না, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স থাকবে, কারণ এমিটার ফলোয়ারের মধ্যে এমিটার বায়াসের মতনই কিছুটা, এটা কাইন্ড অফ এমিটারের হচ্ছে আনবাইপাসের মতন। এখান দিয়ে মানে কোনো কারেন্ট ফ্লো হবে, বাট এখানে জাস্ট রেজিস্ট্যান্স থাকবে না, এতটুকু ডিফারেন্স। এখন আসি এটা আরই মডেলটা আঁকি। প্রথমে বি পয়েন্ট, সেখান থেকে এখানে হচ্ছে বিটা আরই, তারপরে এখানে সমান করে দাগ দিয়ে এখানে হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের ডায়মন্ড শেপটা দিব, এটার হচ্ছে অ্যারো চিহ্নটা নিচের দিকে থাকবে। তারপরে এখানে হচ্ছে আমার পি পয়েন্ট। এখন হচ্ছে এখানে মাঝখানে একটা রেজিস্ট্যান্স থাকবে, এটা হচ্ছে আরই।
আর এখানে গ্রাউন্ডেড থাকবে। তো এই আই রেজিস্ট্যান্সের এখানে যে কারেন্টটা ফ্লো হবে এটাকে ধরো আই লিখলাম, এটার ভ্যালু হবে সেম ওই অ্যামিটার বায়াসে যেমন ছিল বিটা প্লাস 1 ইন্টু আইবি, এখানেও সেম সেই একই ফর্মুলাতেই এটা কাজ করবে। আর এই পাশে হচ্ছে আর বিটা হচ্ছে প্যারালি থাকবে, কাইন্ড অফ এরকম একটা আরই মডেল ক্রিয়েট হবে। এই যে এখানে আছে আমরা সাইডে এরকম একটা দেখতে পাচ্ছি, এটাই এখানে হচ্ছে এটা অবশ্যই বিটা আইবি থাকবে, এটা বিটা আরই, আর এখানে বিটা প্লাস 1 ইন্টু আইবি, মানে সেম এমিটার বায়াসের মতন। আর ডিসি অ্যানালিসিসের জন্য কিন্তু আমরা এই ফিগারটা দেখব, এই ফিগারটা দেখে আমি কেভিএল করে দেখাচ্ছি কিভাবে আমরা আই বির ভ্যালু বের করব। এটা হচ্ছে কেবিএল এর ফিগারটা, এখানে আমি একে দেখালাম। এখানে আমি যদি এটাকে কেবিএল করি তখন আমাকে ভিসিসির এই মাথাটা হচ্ছে এখানকার গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে, যার কারণে এই পাশটা প্লাস আর এই পাশটা মাইনাস। তখন আমি যদি প্লাস থেকে মাইনাসে কেবিএল করি তাহলে আমি কি পাই, তাহলে আমি পাই প্রথমে পাই হচ্ছে ভিসিসি পজিটিভ, তারপরে হচ্ছে মাইনাস এখানকার রেজিস্ট্যান্সের জন্য যে ভোল্টেজ সেটা হবে আইবি আরবি, আইবি আরবি। এটা কেন মাইনাস, এই প্রান্ত যদি প্লাস ধরি প্রান্ত যদি মাইনাস ধরি, এটা যদি ভাবে করে ঘুরে তাহলে কিন্তু মাইনাস থেকে প্লাসে কারেন্ট যায়, সো এটা নেগেটিভ। তারপরে হচ্ছে এই ভিবিই, এটাও নেগেটিভ। তারপর হচ্ছে এই আরই এই রেজিস্ট্যান্সের জন্য এটাও নেগেটিভ। তাইলে এখন আমি এখানে একটা জিনিস আমরা তো জানি কি, সেটা হচ্ছে এখানে আর আই ই সমান সমান কি জানি, বিটা প্লাস 1 ইন্টু বিটা প্লাস 1 ইন্টু আইবি। এখন এই ভ্যালুটা আমি এখানে বসাবো। পরের লাইনটা হবে এভাবে, এরপরে আইবি কমন নিব, এরপরে এই ফর্মুলাটা চলে আসে আইবি ইকুয়ালস টু বিসিসি মাইনাস বিভি ডিভাইড বাই আরবি প্লাস বিটা প্লাস 1 ইন্টু আরই। আর ইনপুট ইম্পিডেন্স সেম এমিটার বায়াসের মতনই, ওইটার মতনই এখানে বিটা ইন্টু স্মল আরই প্লাস ক্যাপিটাল আরই আসবে, আর যদি স্মল আরইর ভ্যালুটা অনেক অনেক ছোট হয় তখন এটা হবে আউটপুট ইম্পিডেন্স। আউটপুট ইম্পিডেন্সের জন্য আগে এখানে দেখি, এখানে হচ্ছে আমাদের আর নট নাই, আর নটের ভ্যালুটা এখানে অনেক বেশি বড়, যার কারণে এটাকে নেগলেক্ট করা হয়েছে। এবং এখানে হচ্ছে আরইর ভ্যালুটা আছে, আবার এখানে বিটা আরই আছে। তো এই জন্য আমরা এখানে কিন্তু আর সিও নাই, তো এই জন্য আমরা আর ই আর এই স্মল আরই এই দুটার প্যারালাল ভ্যালু যেটা, সেটাই হচ্ছে আমার ইম্পিডেন্স আউটপুট, জেড আউটপুট, সেই ভ্যালুটা হবে। এখন ভোল্টেজ এখানে ফর্মুলাটা এখানে আরও ডিফারেন্ট। ফার্স্টে হচ্ছে এখানে আমাকে দেখতে হবে যে জেড বি কি, জেড বি সেম, জেড বি আর জেড ইনপুট হচ্ছে এমিটার বায়াসে যেরকম মানে ইম্পিডেন্স রেজিস্ট্যান্সটা আর এই জেড বির ভ্যালুটা ওখানে যেমন ছিল এখানেও সেম, কিন্তু জেড আউটপুটটা চেঞ্জ হয়েছে কারণ এখানে আর নট নাই, আর নটের জায়গায় স্মল আর ই বসছে, আর আর সি নাই, আর সির জায়গায় আর ই বসছে। এখানে উপরে বিটা আর ই নিচে হচ্ছে বিটা ইন্টু, এটা হচ্ছে জেড বির ভ্যালুটা, তো এখানে বিটা বিটা কাটা গেলে হচ্ছে এই ভ্যালুটা থাকে, এটা হচ্ছে মেমোরাইজ করে রেখে দিতে হবে। তো এভাবে হচ্ছে এইসব ফর্মুলাগুলো ইউজ করে ম্যাথ করতে হবে। এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। কমন বেস কনফিগারেশনের জন্য আমি হচ্ছে বিজেপিটা আর আরই মডেলটা এখানে রেখেছি। আচ্ছা, কমন বেসে হচ্ছে বেস কমন থাকবে, যেখানে আগে ছিল এমিটার কমন, এখন হবে বেস কমন। তো তখন কারেন্টটা এমিটার থেকে গিয়ে বেসে আর হচ্ছে কালেক্টরে হচ্ছে প্রবেশ করবে। তো তখন আমাদের বিজেটিটা দেখতে এরকম হবে, মানে আমি আগের মতনই আঁকছি, আগে যেমন সি এখানে ছিল, কালেক্টর এখানে ছিল, বেস এখানে ছিল, এমিটার এখানে ছিল, সেম, খালি এই ডিরেকশনটা এখন উপরের দিকে উঠে গেছে। আগে বেস থেকে এমিটারে কারেন্টটা যেত, এখন এমিটার থেকে বেসে যাচ্ছে। এখন এটার আরই মডেলটা কী হতে পারে, এটার আরই মডেলটা হচ্ছে এটা, আগে যেটা ছিল সেটার মতনই, খালি এখন হচ্ছে আগে আমরা আঁকতাম বেসের বি পয়েন্ট থেকে, এখন আমরা এমিটারের ই পয়েন্ট থেকে আঁকবো। আর এটা আমি আবার যদি একে দেখাই, ফার্স্ট হচ্ছে এখানে ই পয়েন্ট, তো এই পয়েন্টটা আমরা এভাবে দিলাম,
তারপর এখান থেকে হচ্ছে একটা রেজিস্ট্যান্স, যেটা আমরা আগেও আঁকতাম, সেটা ছিল বিটা আরই। আগে ছিল বিটা আরই, এখন শুধু আরই হবে। তারপরে এখানে একটা দাগ দিতাম, এরপরে এই জায়গায় একটা ডায়মন্ড শেপ আঁকতাম, যেটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তারপরে এখান থেকে এখানে হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে ওই সি পয়েন্ট মানে কালেক্টর। তাহলে বেস কোথায়? বেস হলো নিচে। এখন এটার ডিরেকশন কি হবে? এটা যেহেতু উপরের দিকে যাচ্ছে, তাহলে এটার ডিরেকশন উপরের দিকে হবে। এটা আগে ছিল বিটা আইবি, এখন হবে আলফা আইই, কারণ এখানে কারেন্টটা এমিটর থেকে আসতেছে, ফ্লো হচ্ছে। আগে কিন্তু বেস থেকে ফ্লো হতো, তাই বিটা আইবি ছিল, এখন হবে আলফা আইই। এটা ছিল আগের আরই মডেলটা, এটা ফিক্সড বায়াসের জন্য ছিল। এটা ছিল বিটা আরই, এখানে বিটা আইবি। এখানে কারেন্টটা কিন্তু এই যে বেস থেকে ফ্লো হয়, আইবি কারেন্টটা ফ্লো হয়, তাই এখানে বিটা আইবি। এখানে এমিটর থেকে কারেন্ট ফ্লো হয়। আবার আমরা একটা জিনিস কি জানি, আলফা ইকুয়ালস টু আইসি বাই আইই। সেখান থেকে আমরা তো এখানে কালেক্টর কারেন্ট তো এখানেই জমা হচ্ছে, কালেক্টর কারেন্টের ফর্মুলা কি? আলফা আইই। তো সেখান থেকে এই জায়গায় আসছে আলফা আইই, এটা স্মল আই দিয়ে জাস্ট ইন্ডিকেট করার জন্য স্মল ই দিয়ে লিখেছে। এই এখানে পুরা ফুল হচ্ছে আরই মডেলটা আঁকা, এখানে ফুল আরই মডেলটা আঁকা। এখানে আমরা দেখতে পাচ্ছি আইই দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং আইসি মানে কালেক্টর কারেন্ট বের হচ্ছে। এখন এই ভোল্টেজের এখন ইনপুট ইম্পিডেন্সের কিন্তু ফর্মুলাটা একটু চেঞ্জ হবে। আগে ছিল আরবি প্যারাল আর ই, স্মল আর ই। এখানে এখন আরবির জায়গায় আর ই হবে, এই জায়গায় আগে বি ছিল, এখন ই বসছে। কেন? এই যে এখানে আর ই স্মল আর ই, এই দুটো প্যারাল, তো যার কারণে ইনপুট ইম্পিডেন্স হবে এটা। আর আউটপুট ইম্পিডেন্স হবে হচ্ছে আরসি। এখানে কিন্তু আর নট নাই কেন? এমিটর ফলোয়ারে আর নটের ভ্যালুটা আরও বেশি নেগলিজিবল ধরা হয়, যার কারণে এটা ইউজই করা হয় না, ধরাই হয় না, এটা নাই বললেই মানে চলে আর কি। তো এর জন্য এটা হচ্ছে শুধু জেড আউটপুটের ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু আরসি। এখন ভোল্টেজ গেইন, এটার ফর্মুলা আগে যা ছিল তাই, খালি আগে মাইনাস ছিল, এখন আর মাইনাস থাকবে না, এখন হবে আরসি মানে ক্যাপিটাল আরসি ডিভাইড বাই আর ই। তবে আগে মানে যেটা কমন এমিটর তখন এখানে মাইনাস ছিল, এখন হচ্ছে এখানে প্লাস হবে। রিজনটা কি? এটা কেন এখন প্লাস? এটা রিজনটা খুবই সিম্পল, ডিরেকশন। জাস্ট দিস ডিরেকশন এর জন্য হচ্ছে মানে ফর্মুলাটা চেঞ্জ হয়েছে। আগে চিহ্নটা নিচের দিকে ছিল, তখন মাইনাস, মানে আমরা তখন ফর্মুলায় মাইনাস ইউজ করতাম, যার কারণে এবির ভ্যালুটা মাইনাস ছিল। এখন ডিরেকশনটা উপরের দিকে, তাই হচ্ছে ফর্মুলাতে এখন পজিটিভ। এখানে আমার লেকচার শেষ।